হ্যালো স্টুডেন্ট, স্বাগত তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালসে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং সকলে পড়াশুনো আশা করি খুব ভালো চলছে। আজ আমি তোমাদের দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক দশম শ্রেণীর বংশগতি সম্বন্ধে বোঝাতে চলেছি। না চলো দেখি টপিকটা সম্বন্ধে পড়ি একটু। না বংশগতি কি বোঝাতে চলেছি? না বংশগতি। না বংশগতি এটাকে আবার ইংরেজিতে কি বলা হয়? না এটাকে ইংরেজিতে বলা হয় হেরিডিটি। এটাকে ইংরেজিতে বলা হয় হেরিডিটি। না এই বংশগতি জিনিসটা কি? না বংশগতি জিনিসটা কিছুই না, খুব সিম্পল ভাষায় চলো বুঝি। না বংশগতি জিনিসটা হচ্ছে না কোনো একটি প্রজন্ম থেকে অপর প্রজন্মে জীবের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের সঞ্চারণকেই বংশগতি বলে। না কি চলো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। না এক্সাম্পলটা হচ্ছে, ধরো তুমি তোমার মা বাবার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তোমার মধ্যেও আছে। তাহলে দেখো তোমার মা বাবা এখানে হচ্ছে তোমার আগের প্রজন্ম আর তুমি হচ্ছে বর্তমান প্রজন্ম। তাহলে তোমার আগের প্রজন্ম থেকে তোমার বর্তমান প্রজন্মে কি হয়েছে? চারিত্রিক বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়েছে। এটাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। না এই বংশগতি কথাটা তাহলে আবিষ্কার করলো কে? কেউ তো একজন আবিষ্কার করেছে। না এই বংশগতি কথাটা আবিষ্কার করেছে যিনি বিজ্ঞানী, তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। কি নাম হচ্ছে? না বংশগতির জনক বলা হয়। বংশগতির জনক কাকে বলা হয়? না বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল ইনি বংশগতি কথাটা আবিষ্কার করেছেন। কখন আবিষ্কার করলেন? না আবিষ্কার করলেন 1866 খ্রিস্টাব্দে। আবিষ্কার করলেন কখন? 1866 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার তিনি এটা আবিষ্কার করলেন এবং এটা আবিষ্কার করার পর তিনি কিছু সূত্র আবিষ্কার করেন, কিছু সূত্র বংশগতির আবিষ্কার করেন। এই সূত্রগুলোকে কি বলা হয়? না এই সূত্রগুলোকে বলা হয় মেন্ডেলবাদ। মেন্ডেল বংশগতির যে সূত্রগুলো আবিষ্কার করলো তাদেরকে কি বলা হলো? না তাদেরকে বলা হলো মেন্ডেলবাদ। ঠিক আছে, মেন্ডেলের বংশগতি সূত্রকে মেন্ডেলবাদ বলে। বেশ, এবার আমাদেরকে বংশগতি অধ্যায়টা জানবার জন্য কিছু টার্ম, কিছু শব্দ খুব ভালো করে জানতে হবে। ওই শব্দগুলো না জানলে আমরা বংশগতি অধ্যায়ের আগের বিষয়গুলো কিন্তু বুঝতে পারবো না। না সেই শব্দগুলো কি? চলো একে একে করে জেনে। তাহলে প্রথম শব্দটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রকরণ। সেটা কি? সেটা হচ্ছে প্রকরণ। একে ইংরেজিতে কি বলে? না একে ইংরেজিতে বলে ভেরিয়েশন। একে ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন। প্রকরণ বা ভেরিয়েশনটা কি? চলো এটা বুঝি। না এটা খুব সিম্পলভাবে যদি বুঝতে চাই, নাকি না কোনো একটি একই প্রজাতির জীব, একই প্রজাতির ধরো দুটো জীব আছে, সেই একই প্রজাতির যে দুটো জীব রয়েছে সেই দুটো জীবের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্যের ভিন্নতা তোমরা দেখতে পাবে। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা কেউ এখানে রয়েছ দুই ভাই। সেই দুই ভাই যদি হও, সেই দুই ভাইয়ের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন দেখতে পাবে। বা ধরে পেলো যে আমাদের যে মা বাবা রয়েছে, তো আমাদের মা বাবা তো একই প্রজাতির। কোন প্রজাতির? মানুষ প্রজাতির। তো সেই একই প্রজাতির হওয়া সত্ত্বেও বাবার কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, মায়ের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই আলাদা বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় প্রকরণ বা ভেদ। তাহলে প্রকরণ বা ভেদ কাকে বলে? না প্রকরণ বা ভেদ বলা হয়, চলো আমরা লিখি, তোমরা পারলে একটু নোটস করে ফেলো এগুলো, তাহলে তোমাদের এগুলো হেল্প হবে খুব। না প্রকরণ বা ভেদ কাকে বলে? দেখো না জিনের মাধ্যমে, কি লিখছি? জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে, পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতির
জীবের মধ্যে বৈশিষ্ট্যের যে ভিন্নতা দেখা যায় তাকেই প্রকরণ বলে। তাহলে বুঝতে পেরেছ প্রকরণ কাকে বলে। এবার এই প্রকরণটা হচ্ছে কেন? প্রকরণ হওয়ার পিছনে তো কোনো কারণ রয়েছে না। প্রকরণ হওয়ার পিছনে যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে পরিবেশের প্রভাবজনিত কারণ। পরিবেশের প্রভাবজনিত কারণে প্রকরণ হয়। আরেকটা কারণ হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। প্রকরণের কিছু কারণ, প্রকরণের কিছু কারণ। প্রকরণ লেখা হয়ে গেছে সবার, তাহলে এটা মুছছি। না প্রকরণ এর কারণ, প্রকরণের কারণ কি না, কারণ এক নম্বর যে কারণ সেটা হচ্ছে পরিবেশের প্রভাবজনিত কারণ। পরিবেশের প্রভাবজনিত কারণ মানে পরিবেশের প্রভাবে প্রকরণ হয়। দু নম্বর যে কারণটা দেখছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিউটেশন। সেটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে তোমরা বলবে যে স্যার মিউটেশন বা পরিব্যক্তি জিনিসটা ঠিক বুঝলাম না। মিউটেশন বা পরিব্যক্তি শব্দটা তো প্রথমবার শুনছি। না চলো দেখে নিই মিউটেশন বা পরিব্যক্তি জিনিসটা কাকে বলে। না আমরা কি পড়ব, মিউটেশন বা পরিব্যক্তি। না দেখো মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলে। না যদি হঠাৎ করে জিনের মধ্যে আকস্মিক পরিবর্তন ঘটে যায়, মানে হঠাৎ করে জিনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে গেল, তাহলে সেটাকে বলবো মিউটেশন বা পরিব্যক্তি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো কেমন না, সাপোজ ধরো এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এটা একটা ক্রোমোজোম। এবার এইটা ধরো এক প্রজন্মের ক্রোমোজোম। এবার এই প্রজন্মের ক্রোমোজোমটা যখন পরের প্রজন্মে স্থানান্তরিত হবে তখন পরের প্রজন্মে এর বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হবে, যাকে বংশগতি বলে। তাহলে ঠিক আছে, এই প্রজন্মের ক্রোমোজোমটা পরের প্রজন্মে সঞ্চারিত হবে। তাহলে পরের প্রজন্মে সঞ্চারিত হবে এই ক্রোমোজোমটা, কিন্তু একটা পরিবেশগত কারণে এই ক্রোমোজোমের এই পার্টটা ধরো কোনো করে ডিলিট হয়ে গেল। এই পার্টটা, এই যে অংশটা এটা ডিলিট হয়ে গেল বা লুপ্ত হয়ে গেল। তাহলে লুপ্ত হয়ে গেলে পরের প্রজন্মে যে ক্রোমোজোমটা তৈরি হবে সেটা কেমন হবে? সেটা অনেকটা এই রকম দেখতে হবে। এই পার্টটা ডিলিট হয়ে গেছে, তাহলে এটা রইল না, আর পরেরটা যেমন আছে তেমন থাকলো। তাহলে দেখো পরের প্রজন্মে এই ক্রোমোজোমে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আর স্থানান্তরিত হলো না। তাহলে একটা কি হলো, একটা আকস্মিক পরিবর্তন হলো জিনের মধ্যে। এটাকেই বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে মিউটেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে মিউটেশন কাকে বলে? না জিনের মধ্যে হঠাৎ বা আকস্মিক পরিবর্তনকে কি বলা হচ্ছে? পরিবর্তনকে বলা হচ্ছে মিউটেশন। তাহলে বুঝতে পেরে গেছো মিউটেশন কাকে বলে। এবার দেখো আমরা এই মিউটেশন পড়ার আগে একটা শব্দ পড়েছিলাম যেটাকে বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। প্রকরণ বা ভেদে কি হচ্ছে? প্রকরণ বা ভেদে হচ্ছে এক প্রজন্মের
প্রজাতি বা একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে কিছু বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যাচ্ছে। এবার এই বিভিন্নতার মধ্যে ভেদের কারণে কিছু আমাদের মধ্যে অদ্ভুতপূর্ণ কিছু মানুষের মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টি হয়, যেগুলো সাধারণ মানুষের থাকে না, কিছু কিছু মানুষের থাকে, যেগুলো আমাদের অনেক সময় অস্বাভাবিক মনে হয়। না সেরকম আমি দুটো বৈশিষ্ট্য বলছি। একটা হচ্ছে কানের মুক্ত বা যুক্ত লতি। কানের মুক্ত বা যুক্ত লতি, তোমরা বলবে কি স্যার ব্যাপারটা? না কানের মুক্ত বা যুক্ত লতি জিনিসটা কি? না দেখো, আমাদের যে কান রয়েছে, এই কানের এই নিচের জায়গাটাকে বলা হয় লতি। না এই নিচের জায়গাটা কি থাকে, আমাদের আমাদের দেখো গালের সাথে কিন্তু চিটিয়ে নেই এই জায়গাটা, এই জায়গাটা পুরো খোলা রয়েছে, এটা একদম ছেড়ে রয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রায় 20-15% মানুষের ক্ষেত্রে দেখা যায় না এই কানের এই লতিটা গালের সাথে এইভাবে চিটিয়ে যায়। না যদি চিটিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় যুক্ত লতি, আর আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে কি মুক্ত লতি। এইটা হচ্ছে একটা প্রকরণ বা ভেদের একটা ফলাফল, মানে ভেদ এতটা হয়েছে যে তার মধ্যে কানে একটা কি সৃষ্টি হয়েছে, না যুক্ত লতির সৃষ্টি হয়েছে। আরেকটা উদাহরণ হচ্ছে রোলিং জিভ আর স্বাভাবিক জীব। রোলিং জিভ আর স্বাভাবিক জীব জিনিসটা কি? না আমাদের যে জিভ রয়েছে সেই জিভটা কি, আমরা দেখো জিভটাকে যদি আমরা বার করে রোল করার চেষ্টা করি, আমরা জিভটাকে রোল করতে পারবো। দেখো আমি একটু দেখাই, দেখো এইভাবে রোল করতে পারলাম। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা কিন্তু এই জিভটাকে রোল করতে পারে না। তাহলে এটা হয়ে গেল একটা অস্বাভাবিক জিনিস। এটা কেন হয়েছে? প্রকরণ বা ভেদের কারণে। বেশ বুঝতে পেরেছ? এইবার চলো নেক্সট টার্মে এসে যাই। না মিউটেশন সবাই আশা করি বুঝে গেছো, যেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল না এই অ্যালিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম এই বংশগতি অধ্যায়টা। না অ্যালিল জিনিসটা কি? না এটার জন্য আমাদেরকে আরও একটা টার্ম জানতে হবে, যেটাকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম। না আমি দেখো একটা ছবি আঁকি, আমি একটা ক্রোমোজোমের ছবি আঁকি। না এটা ধরো দুটো ক্রোমোজোম। না এই দুটো ক্রোমোজোমকে আমি কি ক্রোমোজোম বলছি? এই দুটো ক্রোমোজোমকে আমি বলছি সমসংস্থ ক্রোমোজোম। কি ক্রোমোজোম বলছি? সমসংস্থ ক্রোমোজোম। না সমসংস্থ ক্রোমোজোম জিনিসটা কি? না যদি দুটি ক্রোমোজোমের আকার, আকৃতি এবং কিছু বৈশিষ্ট্য একই হয়, তাহলে সেই ক্রোমোজোমদের একে অপরের সমসংস্থ ক্রোমোজোম বলে। যেমন এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোমের আকার এবং আকৃতি একই, এবং এদের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একই। এই জন্য এই দুটো ক্রোমোজোমকে কি বলা হচ্ছে? সমসংস্থ ক্রোমোজোম বলা হচ্ছে। তাহলে এবার সমসংস্থ ক্রোমোজোম বুঝে গেছি। এবার চলো অ্যালিলটা বুঝে নিই। না অ্যালিল কাকে বলে? না অ্যালিল বলা হয় সমসংস্থ ক্রোমোজোমের একটা বিশেষ বিন্দুতে, যাকে বলা হয় লোকাস। না সমসংস্থ ক্রোমোজোমে একটি বিশেষ স্থানে যাকে বলা হচ্ছে লোকাস, সেই জায়গায় জিনের যে বিভিন্ন রূপভেদগুলো থাকে, জিনের রূপভেদ, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় অ্যালিল। তাহলে অ্যালিল কাকে বলছে? না চলো লিখে ফেলো। অ্যালিল বলছে সমসংস্থ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে, সেটাকে কি বলছে? সেটাকে বলছে লোকাস। তো একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত
অবস্থিত জিনের বিভিন্ন রূপভেদকে কি বলছে? রূপভেদকে বলছে অ্যালিল বলে। তোমরা এগুলো নোটস করে নাও, তাহলে কাজে লাগবে। না, সমস্ত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। ঠিক আছে, এবার তাহলে এইখানে পড়তেই যে আমরা একটা টার্ম পেয়ে গেলাম। দেখো, আমরা এখানে টার্ম পেয়ে গেলাম লোকাস, আর এখানে একটা টার্ম পেয়ে গেলাম জিন। না, লোকাস আর জিন কাকে বলে চলো জেনে ফেলি। না, যেটা জানবো সেটা হচ্ছে জিন। জিন কাকে বলে? না দেখো, জিন কাকে বলে না, এই যে বংশগতি পড়ছি, এই বংশগতির যে গঠনগত ও কার্যগত একক, মানে বংশগতির মেন যে পার্ট, গঠনগত এবং কার্যগত একক, তাকেই বলা হচ্ছে জিন। না, জিন কাকে বলা হচ্ছে? জিন বলা হচ্ছে বংশগতির গঠনগত ও কার্যগত একক। তাহলে জিন বুঝে গেছো। এইবার নেক্সট টার্ম কি ছিল? নেক্সট টার্ম ছিল লোকাস। নেক্সট টার্ম ছিল লোকাস। না, লোকাস জিনিসটা কি? না দেখো, পাশে একটা ছবি আঁকা রয়েছে। ছবিটা কি? সমসমস্ত ক্রোমোজোমের ছবি। না, এবার আমরা অ্যালিল পড়ার সময় শুনেছিলাম যে অ্যালিল কাকে বলে? না, এই সমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় কিছু জিন থাকে, তাদেরকে অ্যালিল বলে। তাহলে ধরো এইটা একটা সেই নির্দিষ্ট জায়গাটা, এই জায়গাটা, আর এইটা একটা নির্দিষ্ট জায়গা, এইটাও একটা নির্দিষ্ট জায়গা। সেমভাবে এই ক্রোমোজোমও এইটা একটা নির্দিষ্ট জায়গা, এটাও আর এটাও, এই তিনটে নির্দিষ্ট জায়গা রয়েছে। এবার এই তিনটে নির্দিষ্ট জায়গাতে তিনটে জিন রয়েছে। এখানেও জিন আছে, এখানেও জিন রয়েছে, এখানেও রয়েছে, সেমভাবে এখানেও রয়েছে। তাহলে এই যে নির্দিষ্ট জায়গাতে জিন রয়েছে, এই নির্দিষ্ট জায়গাটাকে বলা হচ্ছে কি? এই নির্দিষ্ট জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। ঠিক আছে, তাহলে লোকাসের সংজ্ঞাটা চলো দেখে নিই। লোকাসের সংজ্ঞা কি হবে? না, সমস্ত ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকেই লোকাস বলে। তাকেই লোকাস বলে। তাহলে বুঝতে পেরে গেছো লোকাস কাকে বলে। বেশ, এবার চলো নেক্সট টার্মটা জেনে ফেলি। না দেখো, আমি এই ছবিটার সাহায্যে নেক্সট টার্মটা বোঝানোর চেষ্টা করি। দেখো, নেক্সট যে দুটো টার্ম জানবো আমরা, নেক্সট যে দুটো শব্দ জানবো, তার মধ্যে প্রথম শব্দটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য। না, প্রকট বৈশিষ্ট্যকে কি বলা হয়? প্রকট বৈশিষ্ট্যকে বলা হয় ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক। ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক বলা হয়। ঠিক আছে, তাহলে এই প্রকট বৈশিষ্ট্য জিনিসটা কি? আর একটা টার্ম জানবো যেটাকে বলা হচ্ছে কি? যেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একে আবার ইংরেজিতে বলা হচ্ছে রিসেসিভ। রিসেসিভ। তাহলে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? না দেখো, এইটা সমস্ত ক্রোমোজোম, আর এইগুলো হচ্ছে তার লোকাস। এবার এই লোকাসে ধরো এখানে একটা জিন রয়েছে, সেই জিনটাকে আমি
বড় হাতের টি দিয়ে প্রকাশিত করছি। এখানেও সেম একটা জিন রয়েছে, যেটাকে ধরো আমি ছোট হাতের এ দিয়ে প্রকাশিত করছি, আর এইখানে একটা চিহ্ন রয়েছে যেটাকে আমি ছোট হাতের বি দিয়ে প্রকাশিত করছি। সেমভাবে এই লোকাসেও একটা চিহ্ন রয়েছে যেটাকে আমি ছোট হাতের টি দিয়ে প্রকাশিত করছি, এটাকে ছোট হাতের এ আর এটাকে ছোট হাতের বি দিয়ে প্রকাশিত করছি। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের বলে দিই, এই টি দিয়ে আমি তোমাদের লম্বা বৈশিষ্ট্যের জিনকে বোঝাতে চাইছি। টি ফর টল, টল মানে কি লম্বা, না লম্বা বৈশিষ্ট্যের জিনকে বোঝাতে চাইছি। আর এখানে ছোট হাতের টি ফর বোঝাতে চাইছি, যেহেতু ছোট হাতের টি, তার মানে বেটে বৈশিষ্ট্যকে বোঝাতে চাইছি, শর্ট হাইটকে। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটা বৈশিষ্ট্যের জন্যই সমস্ত ক্রোমোজোমে দুটো আলাদা আলাদা ধর্মের অ্যালিল আছে। না, এটা হচ্ছে উচ্চতা বোঝানোর জিন, এটা হচ্ছে উচ্চতা বোঝানোর জিন, কিন্তু দেখো দুটো আলাদা আলাদা, এটা বড়টি, এটা ছোটটি। এটা কিন্তু লম্বা উচ্চতাকে বোঝাচ্ছে, আর এটা বেটে উচ্চতাকে বোঝাচ্ছে। তাহলে দুটো বিপরীত ধর্মী হয়ে গেল। এবার এই দুটো বিপরীত ধর্মী যদি জিন থাকে, তাহলে একটা জিন বলে যে না, আমি প্রকাশিত হব, তোকে প্রকাশিত হতে দেব না। কিন্তু আবার আরেকটা জিন খুব ভালো, সে বলে ঠিক আছে তুমি প্রকাশিত হয়ে যাও, তুমি প্রকাশিত হওয়ার সময় আমি কিন্তু প্রকাশিত হব না, আমি সুপ্ত অবস্থায় থাকব। তাহলে এবার কোনটাকে কি বলে? না দেখো, এখানে বড়টি মানে কি বললাম? বড়টি মানে হচ্ছে লম্বা, আর ছোটটি মানে কি? ছোটটি মানে হচ্ছে বেটে। তাহলে এখানে লম্বাটা হচ্ছে সেই বৈশিষ্ট্যটা যে বলছে যে না বেটে, আমি যতক্ষণ প্রেজেন্ট আছি ততক্ষণ আমি প্রকাশিত হব, তোমাকে প্রকাশিত হতে হয় না। এবং বেটে হচ্ছে সেই বৈশিষ্ট্যটা যে বলছে না ঠিক আছে, তুমি যতক্ষণ প্রেজেন্ট আছো ততক্ষণ তুমি প্রকাশিত হও, আমি প্রকাশিত হচ্ছি না। তাহলে কি হলো ব্যাপারটা হলো যে যদি দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জিন প্রেজেন্ট থাকে, তাহলে একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং অপর বৈশিষ্ট্যকে প্রকাশিত হতে দেয় না। তাহলে যে প্রকাশিত হচ্ছে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তাকে কি বলা হয়? প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট। আর যে বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য থাকাকালীন প্রকাশিত হচ্ছে না, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ। তাহলে চলো সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা কি? না সংজ্ঞাটা হচ্ছে দুটি বিপরীত ধর্মী জিনের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর এটার ক্ষেত্রে কি? প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ। ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম বুঝতে পেরে গেছো খুব ভালোভাবে। এবার তাহলে নেক্সট টার্মের দিকে আগানো যাক। না নেক্সট টার্মটা কি চলো দেখি। না নেক্সট যে টার্মটা জানবো আমরা সেটাকে বলা হচ্ছে সমসংকর জীব। সমসংকর জীব, ঠিক আছে, বা এটাকে বলা হয় হোমোজাইগাস অর্গানিজম। না সমসংকর মানে হচ্ছে হোমোজাইগাস, আর জীব মানে হচ্ছে অর্গানিজম।
তাহলে সমসংকর জীব বা হোমোজাইগাস অর্গানিজম জিনিসটা কি? না দেখো পাশের ছবিটা এখন আঁকা রয়েছে, না দেখো এই দুটো হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম, তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোমে লোকাস রয়েছে এবং লোকাসে কি আছে? লোকাসে আছে জিন, বৈশিষ্ট্য বহনকারী জিন। তাহলে যদি কোনো জীবের ক্ষেত্রে দুটো সমসংস্থ ক্রোমোজোমে জিনগুলো একদম হুবহু একই হয়ে যায়, যেমন সাপোজ ধরো এইখানে টিটা যদি বড় হাতের টি হয়ে যায়, যদি এই টিটাও বড় হাতের টি হয়ে যায় এবং এটাও যদি লম্বা বৈশিষ্ট্যকেই বোঝায়, এটাও যদি কোন বৈশিষ্ট্যকে বোঝায়? লম্বা বৈশিষ্ট্য। এটা তো লম্বা বৈশিষ্ট্য বোঝাচ্ছিলই, এটাও লম্বা বৈশিষ্ট্য বোঝায়। তাহলে দেখো এই দুটো সেম জিন হয়ে গেল। এখানেও দেখো দুটো ছোট হাতের এ, মানে দুটো সেম বৈশিষ্ট্যর জিন আছে, আর এখানেও দেখো দুটো ছোট হাতের বি, তাহলে দুটো সেম বৈশিষ্ট্যের জিন আছে। তাহলে একটা জীব যা সমসংস্থ ক্রোমোজোমের দুটো সমসংস্থ ক্রোমোজোমে প্রত্যেকটা লোকাসেই সেম জিন রয়েছে, তাহলে এই রকম জীবদেরকে বলা হবে সমসংকর জীব বা হোমোজাইগাস অর্গানিজম। বুঝেছ? তাহলে চলো সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা কাকে বলবো? না, যে সকল জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোমে একই ধর্ম বিশিষ্ট জিন বর্তমান থাকে তাদের সমসংকর জীব বলে। তাহলে এটা সংজ্ঞাটা লিখে নাও, সংজ্ঞাটা বোঝানো হলো। এবার যে নেক্সট টার্মটা জানবো সেটা হচ্ছে এর ঠিক উল্টোটা। এর ঠিক উল্টোটা কি? না, বি সমসংকর জীব। তাহলে বি সমসংকর জীব টার্মটা শুনেই বুঝতে পারছো এর উল্টোটা, বি মানে এর বিপরীতটা। বি সমসংকর জীব যাকে ইংরেজিতে বলা হয় হেটেরোজাইগাস অর্গানিজম। না জিনিসটা কি? না সেম, শুধু ডিফারেন্স একটাই যে একটা জীব যা সমসংস্থ ক্রোমোজোম রয়েছে, এবার সেই সমসংস্থ ক্রোমোজোমে লোকাসে যে জিনগুলো রয়েছে সেগুলো এখন আর একই ধর্ম বিশিষ্ট হবে না, এবার সেই ধর্মটা বিপরীত ধর্ম বিশিষ্ট হয়ে যাবে। যেমন এখানে ধরো টি আছে, এখানে সেটা ছোট টি হয়ে গেল, তাহলে ছোট টি মানে সেটা কি ধর্ম বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে বেটে ধর্ম। ঠিক আছে? তাহলে দেখো বিপরীত ধর্ম বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে যে সকল জীবের সমসংস্থ ক্রোমোজোমে বিপরীত ধর্মীয় জিন এবার উপস্থিত থাকবে তাদেরকে বলা হবে বি সমসংকর জীব। ঠিক আছে? তাহলে চলো সংজ্ঞাটা লিখে নিই। এটা লেখা হয়ে গেছে। তাহলে এবার যেটা লিখব সেটা হচ্ছে বি সমসংকর জীব। ইংরেজিতে কি বললাম? ইংরেজি হচ্ছে হেটেরোজাইগাস অর্গানিজম। হেটেরোজাইগাস অর্গানিজম না কাকে বলে? হেটেরোজাইগাস অর্গানিজম। না কি বললাম? যে সকল জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোমে একই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দুটি
ভিন্নধর্মী জিন উপস্থিত থাকে তাদের কি বলা হয়? তাদের বলা হয় বিষমসংকর জীব বা হেটেরোজাইগাস অর্গানিজম। এটা লিখে ফেলো। এবার দেখো এর পরে যে নেক্সট টার্মটা জানবো, সেই নেক্সট টার্মটা হচ্ছে সংকরায়ন, যাকে বলা হয় হাইব্রিডাইজেশন। না সংকরায়ন বা হাইব্রিডাইজেশন জিনিসটা কি? না দেখো দুটি একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন বৈশিষ্ট্যধর্মী জীবের মধ্যে যদি জনন ঘটানো হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। চলো এটা সংজ্ঞাটা লিখে ফেলি। না নেক্সট যে টার্মটা জানছি সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সংকরায়ন বা ইংরেজিতে কি বলা হচ্ছে? হাইব্রিডাইজেশন। না কাকে বলছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন? না একই প্রজাতির দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জীবের মধ্যে জননের প্রক্রিয়াকে সংকরায়ন বলে। তাহলে একই প্রজাতি হবে কিন্তু দুটি ভিন্ন ধর্মী হবে। ঠিক আছে, এইবার নেক্সট যে টার্মটা জানবো সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে দুটো রিলেটেড টার্ম। একটা হচ্ছে বিশুদ্ধ জীব আর একটা হচ্ছে সংকর জীব। বিশুদ্ধকে ইংরেজিতে কি বলে? বিশুদ্ধকে ইংরেজিতে বলা হয় পিওর। আর জীবকে কি বললাম? একটু আগে বললাম জীবকে ইংরেজিতে কি বলা হয়? অর্গানিজম। তাহলে পিওর অর্গানিজম আর সংকর জীব। সংকর মানে হচ্ছে হাইব্রিড আর জীব মানে হচ্ছে অর্গানিজম। তাহলে এই দুটো টার্ম সম্বন্ধে জানবো। চলো জেনে ফেলি। তাহলে নেক্সট যে দুটো টার্ম সেটা হচ্ছে বিশুদ্ধ জীব বা পিওর অর্গানিজম আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংকর জীব বা হাইব্রিড অর্গানিজম। না দুটো জিনিস কি? না বিশুদ্ধ জীব জিনিসটা কি? না দেখো যদি দুটো সমধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় মানে জননের প্রক্রিয়া ঘটানো হয়, তাহলে দুটো সমধর্মী জীবের মধ্যে যদি জননের প্রক্রিয়া বা সংকরায়ন ঘটানো হয় তাহলে যে অপত্য জীবটা সৃষ্টি হবে মানে ওই দুটোর সংকরায়ন ঘটানোর ফলে যে নতুন জীবের সৃষ্টি হবে সেই নতুন জীবটা যে ধর্ম বিশিষ্ট হবে সেই ধর্মটাকেই বলা হবে বিশুদ্ধ জীব। তাহলে কেমন? না দেখো সাপোজ ধরো এই ছবিটা মুছি, দেখো একটা নতুন ছবি আঁকি। দেখো সাপোজ এটা হচ্ছে একটা জীব, এটাকে ধরো এম ফর মেল, আর এটা একটা সেম প্রজাতির জীব কিন্তু এটা হচ্ছে এফ ফর ফিমেল। ঠিক আছে, তাহলে এই দুটো জীবের মধ্যে কি ঘটাবো? সংকরায়ন মানে ক্রস ঘটানো হবে। ঠিক আছে, এবার এই দুটো জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে।
না এ হচ্ছে টিটি মানে লম্বা বৈশিষ্ট্যধর্মী, টিটি মিন্স লম্বা বৈশিষ্ট্যধর্মী। আর এই যে ফিমেলটাও রয়েছে সেটাও টিটি মানে লম্বা বৈশিষ্ট্যধর্মী। ঠিক, তাহলে এইটা যা বৈশিষ্ট্যধর্মী এও ঠিক তাই বৈশিষ্ট্যধর্মী। তার মানে সম বৈশিষ্ট্যধর্মী দুটো জীবের মধ্যে কি ঘটাচ্ছি আমরা, ক্রস চিহ্ন মানে সংকরায়ন ঘটাচ্ছি। তাহলে এর ফলে যে নতুন জীবটা তৈরি হবে, নতুন যে জীবটা তৈরি হবে সেই জীবটার যে বৈশিষ্ট্যটা হবে সেটা হবে সে মেল থেকে একটা টি পেয়ে যাবে এবং সে ফিমেল থেকে একটা টি পেয়ে যাবে। তাহলে সেও কি হয়ে যাবে, সেও হবে লম্বা বৈশিষ্ট্য, সে হবে কি লম্বা বৈশিষ্ট্য। তাহলে এই যে জীবটা তৈরি হলো এটাকে বলবো বিশুদ্ধ জীব বা পিওর অর্গানিজম। তাহলে বিশুদ্ধ জীব বলে কাকে, চলো লিখে ফেলি। না দুটি সমধর্মী জীবের মধ্যে, দুটি সমধর্মী জীবের মধ্যে কি ঘটাচ্ছি আমরা, সংকরায়ন। দুটি সমধর্মী জীবের মধ্যে সংকরায়ন হলে যে নতুন জীবটি তৈরি হয়, যে নতুন জীবটি তৈরি হয় তাকে কি বলছে, তাকে বিশুদ্ধ জীব বলে, তাকে বিশুদ্ধ জীব বলে। তাহলে বুঝতে পেরেছি। এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে সংকর জীব, এটা লিখে গেল নোটস আকারে। এবার নেক্সটটা হচ্ছে সংকর জীব বা হাইব্রিড অর্গানিজম। এখানে ডিফারেন্সটা কি না, এখানেও আমরা একই প্রজাতির দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্ক জীবের মধ্যে সংকরায়ন ঘটাবো, কিন্তু এবার তাদের মধ্যে এই যে সমধর্মী ছিল এই ক্ষেত্রে সমধর্মী হবে না, ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য থাকবে। ফর এক্সাম্পল ধরো এই ছবিটাই রইল, শুধু চেঞ্জেস কি হলো, চেঞ্জেস হচ্ছে এই মেলটা এখন টিটি মানে লম্বা, কিন্তু এই যে ফিমেলটা রয়েছে সে কিন্তু আর লম্বা রইল না, সে ছোট টিটি। তাহলে স্মল টিটি মানে কি বলেছিলাম, স্মল টিটি মানে বলেছিলাম বেটে হাইট যুক্ত, বেটে হাইট যুক্ত। তাহলে দেখো দুটো সমধর্মী রইল না, দুটো ভিন্ন ধর্মী জীব হয়ে গেল, একই প্রজাতির ভিন্ন ধর্মী জীব হয়ে গেল, ক্যারেক্টারগুলো আলাদা আলাদা হয়ে গেল, এর লম্বা এর বেটে। তাহলে জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয় মানে সংকরায়ন ঘটানো হয়, যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে যে নতুন জীবটা তৈরি হবে, নতুন যে জীবটা তৈরি হবে সেই নতুন জীবটার মধ্যে কোন বৈশিষ্ট্য থাকবে বলো তো, সে মেল থেকে মানে তার পিতা থেকে একটা টি পাবে ক্যাপিটাল টি এবং সে তার মাতা থেকে একটা কি পাবে স্মল টি, মানে টি টি মিক্স হয়ে গেল। দেখো তাহলে মিক্স হয়ে গেল মানে এটা হয়ে গেল সংকর লম্বা। সংকর লম্বা, লম্বা কেন না তোমাদেরকে বলেছিলাম যে এখানে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তার মানে ওই প্রকাশিত পাচ্ছে, আর ক্যাপিটাল টি মানে কি লম্বা, তাই সংকর লম্বা। তাহলে এই যে নতুন প্রজাতিটা উৎপন্ন হলো, নতুন যে জীবের উৎপন্ন হলো সেটা হয়ে গেল সংকর জীব। তাহলে সংকর জীব কাকে বলে, চলো লিখে ফেলি। না দুটি ভিন্ন ধর্মী বা ভিন্নধর্মী জীবের মধ্যে সংকরায়ন হলে যে নতুন জীবটি তৈরি হয় তাকে কি বলছে, তাকে সংকর জীব বলে, তাকে সংকর জীব বলে। বেশ, এই দুটো টার্ম বুঝেছ। এবার লাস্ট দুটো টার্ম আজকের টপিকের, না লাস্ট দুটো টার্ম কি না, লাস্ট দুটো টার্ম
যেগুলো পড়ব সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এক সংকর জনন, আর একটা হচ্ছে দ্বিসংকর জনন। একটা হচ্ছে এক সংকর জনন, এক সংকর জনন, বা একে বলা হয় মোনো হাইব্রিড ক্রস। মোনো হাইব্রিড ক্রস না কাকে বলে? এক সংকর জনন জিনিসটা কি না, দেখো এক সংকর জনন শব্দটাকে ভাঙলে কি পাবো? এক সংকর। সংকর মানে কি থাকবে? সংকর মানে একটু আগে আমরা পড়লাম মিক্স থাকবে, মানে দুটো ভিন্ন বৈশিষ্ট্য মিক্স হয়ে যাবে। এদিক থেকে লম্বা এসেছিল মনে করো, আর ওই দিক থেকে বেটে এসেছিলো, মিক্স হয়ে যাবে। আর এক না, এই কথাটা থেকে চলো এটাকে এক্সপ্লেন করি না। এক সংকর জনন কাকে বলে না? এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর প্রক্রিয়াকেই বলা হয় এক সংকর জনন। তাহলে চলো লিখে ফেলো সংজ্ঞাটা। এক সংকর জনন না কাকে বলে না? এক জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর প্রক্রিয়াকে কি বলে? এক সংকর জনন। বেশ, তাহলে কেমন হতে পারে না, যেমন যেমন দেখো কি হতে পারে, বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন ধরো একটা হচ্ছে টি মানে লম্বা, তার সাথে ক্রস করছি একটা স্মল টি বেটে। এবার দেখো এক জোড়া আছে, এখানে কটা বৈশিষ্ট্য আছে? দুটো, মানে এক জোড়া। এখানে কটা বৈশিষ্ট্য আছে? দুটো, মানে এক জোড়া। এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে কি ঘটাচ্ছি? ক্রস মানে সংকরায়ন ঘটাচ্ছি। এই প্রসেসটাকেই বলা হচ্ছে কি? এক সংকর জনন। বেশ, বুঝেছ? তাহলে এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিসংকর জনন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। ডাই হাইব্রিড ক্রস না, এই জিনিসটা কি না? এক সংকর জননে কয় জোড়া বৈশিষ্ট্য ছিল? এক জোড়া। তাহলে দ্বি হয়ে গেছে, মানে কয় জোড়া থাকবে? দ্বি মানে দুটো, তার মানে দুই জোড়া থাকবে। তাহলে দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে সেটাকে বলা হয় কি? দ্বিসংকর জনন। চলো সংজ্ঞাটা লিখে নাও। তাহলে কয় জোড়া না? দুই জোড়া। দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর প্রক্রিয়াকে কি বলছে? দ্বিসংকর জনন। যেমন দেখো একটা এক্সাম্পল দেখো, যেমন একটা এক্সাম্পল দেখো, দুই জোড়া থাকবে, মানে একটা জীবের মধ্যে দেখো টি মানে তার মধ্যে লম্বা বৈশিষ্ট্য রয়েছে, আর ধরো সেই জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে বড় হাতের বি এবং বড় হাতের বি। এই বড় হাতের বি দ্বারা বোঝানো হচ্ছে কালো বর্ণ বা ব্ল্যাক কালার। তাহলে টি মানে লম্বা, আর এই দুটো টি মানে হচ্ছে কি না? কালো বর্ণ। এবং তার সাথে যে
জীবটার ক্রস ঘটানো হচ্ছে তার বৈশিষ্ট্যটা হচ্ছে কি স্মল টি এবং ছোট বি স্মল বি। তাহলে স্মল টি মানে আগেই জেনেছি কি বেটে, এবং স্মল বি মানে হচ্ছে এখানে কি না সাদা বর্ণ, হোয়াইট কালার। তাহলে দেখো কয় জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য হলো, এইটা এক জোড়া, এখানেও এক জোড়া, তাহলে দুই জোড়া, আর এখানেও সেম, এইটা হচ্ছে এক জোড়া, এটা হচ্ছে আরেক জোড়া, দুই জোড়া। তাহলে দুই জোড়া, কিন্তু দেখো বিপরীত ধর্মী, এটা লম্বা, এর বিপরীত এখানে বেটে, এটা কালো, এর বিপরীত এখানে সাদা। তাহলে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস মানে সংকরায়ন ঘটাচ্ছি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে দ্বিসংকরজনন। বেশ, আশা করি টপিকগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এতটাই, নেক্সট পার্টে দেখা হচ্ছে।